আসসালামু আলাইকুম। পৃথিবীর যেই প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আমরা 15 তারিখ দেখেছি যে নরেন্দ্র মোদী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যে বৈঠক হয়েছে এবং এর আগে মার্কিন গোয়েন্দা সংস্থা প্রধান তুলসী গ্যাবার্ডের সাথে নরেন্দ্র মোদীর যে বৈঠক হয়েছে এবং বৈঠকের মধ্যে থেকে আমরা একটি জিনিস স্পষ্টত প্রমাণ সহ আমরা পেয়েছি যে এই বৈঠকের মধ্যে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠকের মধ্যে ডোনাল্ড ট্রাম্পকে একটি প্রশ্ন করা হয়েছিল ডিপ স্টেট নিয়ে এবং বাংলাদেশ প্রসঙ্গে। তো বাংলাদেশ প্রসঙ্গে যখন নরেন্দ্র মোদীকে ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হলো, তখন ডোনাল্ড ট্রাম্পের উত্তরটা ছিল এরকম যে আই উইল লিভ বাংলাদেশ টু দ্য প্রাইম মিনিস্টার। মানে হচ্ছে সে বলতে চেয়েছে যে আমি বাংলাদেশের বিষয়টা নরেন্দ্র মোদীর উপরে ছেড়ে দিলাম। তো এখান থেকে আপনারা একদম কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া নির্দ্বিধায় নিশ্চিন্তে ধরে নিতে পারেন যে বাংলাদেশের প্রসঙ্গটা, বাংলাদেশের বিষয়টা নরেন্দ্র মোদী উপরে ছেড়ে দেওয়া হয়েছে। এটা একদম ক্লিয়ার। সে যেই আসিফ নজরুল যদিও আমাদেরকে ইংরেজি শেখানোর চেষ্টা করছে বা বাংলাদেশের মানুষকে নতুন ইংরেজি শেখানোর চেষ্টা করছে, বা ঘটনাটা হচ্ছে এরকম যে ডোনাল্ড ট্রাম্প স্ট্রেট ওয়ে স্পেসিফিক প্লেন ল্যাঙ্গুয়েজে বলেছে যে আই লিভ বাংলাদেশ টু প্রাইম মিনিস্টার। মানে আমি বাংলাদেশকে নরেন্দ্র মোদীর উপরে, প্রাইম মিনিস্টার উপরে ছেড়ে দিব, কারণ তারা বছর বছর এটা নিয়ে কাজ করেছে। তো তার মানে হচ্ছে যে স্ট্রেট ওয়ে এটি স্পষ্টত যে বাংলাদেশ প্রসঙ্গটা নরেন্দ্র মোদীর উপরে ছেড়ে দেওয়া হয়েছে। তো এখন নরেন্দ্র মোদী আমাদের বাংলাদেশ নিয়ে কি সিদ্ধান্ত নেয়, এবং মার্কিন যেহেতু ডোনাল্ড ট্রাম্প সরাসরি উনি নিজেই বলে দিয়েছেন যে বাংলাদেশটা নরেন্দ্র মোদীর উপরে, প্রাইম মিনিস্টারের উপরে ছেড়ে দিব, মানে ইন্ডিয়ার উপরে ছেড়ে দেওয়া হয়েছে, তাহলে তার মানে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র কাজ করবে, ইন্ডিয়ার সাথে কাজ করবে বাংলাদেশের ব্যাপারটা নিয়ে। আর অন্যান্য আরো যে দুই একটি বিষয় আছে সেই প্রসঙ্গটি যদি একটু বিবেচনা করেন, দেখেন যে ডোনাল্ড লুর যাকে নিয়োগ দেওয়া হয়েছে, নতুন যাকে নিয়োগ দেওয়া হয়েছে, সে একজন ভারতীয় বংশোদ্ভূত। এবং আরেকটি বিষয় যদি আপনি লক্ষ্য করেন যে তুলসী গ্যাবার্ড, সেও কিন্তু ভারতীয় বংশোদ্ভূত। সো দ্যাট মিনস হচ্ছে গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গ্যাবার্ড এবং এশিয়া প্রতিনিধি, সাউথ এশিয়া, দক্ষিণ এশিয়ার প্রতিনিধি হিসেবে যাকে নিয়োগ দেওয়া হয়েছে মিস্টার পল, তারা দুজনই হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত। তার মানে হচ্ছে যে ভারতকে, দক্ষিণ এশিয়াকে ভারতের মতো করে সুন্দরভাবে সাজাতে চায় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আরেকটি বিষয় আপনি দেখবেন যে পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু পাকিস্তানিদের কিন্তু অ্যারেস্ট করা, ধরা শুরু হয়ে গেছে এবং তাদেরকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো এই বিষয়গুলো যদি আপনি বিবেচনা করেন যে ইন্টারন্যাশনালি, তাহলে আপনি দেখবেন যে বাংলাদেশের যে ইন্টারন্যাশনাল যে মেকানিজমটা, সেটা আওয়ামী লীগের পক্ষে আসবে, এবং ভারত এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি কখনো চায় না যে বাংলাদেশে এখন যেভাবে জঙ্গিবাদের উত্থান হচ্ছে, যেভাবে সন্ত্রাস হচ্ছে, যেভাবে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন একেবারে ভেঙে পড়েছে, বাংলাদেশে একটা যুদ্ধ মনোভাব সৃষ্টি হয়েছে, বাংলাদেশে মনে হয় যে একটা গৃহযুদ্ধ লেগে গিয়েছে, ইন্ডিয়ার সাথে মনে হয় যে একটা যুদ্ধ লেগে গিয়েছে। এই যে একটা পরিস্থিতি, আর বাংলাদেশে যেভাবে বইমেলায় আক্রমণ হচ্ছে, মানুষকে ঘুরে উড়া উৎসব করতে দিচ্ছে না, মানে একটা আফগানিস্তানের তালেবানের স্টাইলে যে একটা রাষ্ট্র বাংলাদেশ, নতুন রাষ্ট্রের জন্ম হয়েছে, এটা আসলে বিশ্ববাসী কেউ মেনে নেয় না এবং নিবেও না। আর সেই কারণে ডোনাল্ড ট্রাম্প বলেছে আই লিভ বাংলাদেশ টু মিস্টার প্রাইম মিনিস্টার। দ্যাট মিনস হচ্ছে ইন্টারন্যাশনাল পলিসি ইজ ডান। আমরা বাংলাদেশ, দেখেন আপনারা যারা একটু হিসাব মেলানোর চেষ্টা করেন একটু দেখবেন রাজনৈতিক হিসাব মিলে না, যে আসলে আমাদের নরেন্দ্র মোদীর সাথে বৈঠকটা ছিল 15 তারিখ, মানে এটা অনেক আগেই এটা শিডিউল করা ছিল। আর আমাদের মশাল মিছিল এবং হরতালটা দেওয়া হয়েছে 17 তারিখ এবং 18 তারিখ। এখন ইন্টারন্যাশনাল পার্ট কিন্তু ফিনিশ। এজ এ টিম হিসাবে, এজ এ ক্লাব হিসাবে, যেটাই বলেন,
যে আপনি দামে সবকিছু আপনি অ্যারেঞ্জ করে ফেললেন, ভালো ম্যানেজার নিয়ে আসলেন, ভালো প্লেয়ার নিয়ে আসলেন, এখন হচ্ছে মাঠে খেলার সময়, এখন খেলা বাস্তবায়ন করতে হবে। এখন আপনি বলেন যে বাংলাদেশে যে লোকাল যে পলিটিক্স সেটাকে অন্য কেউ খেলে দিবে? খেলে দিবে না। যতক্ষণ পর্যন্ত এই বাংলাদেশে, আমি বারবার একটি কথা বলি এবং আগেও বলেছি এখনো বলি, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে আমরা আমাদের তৃণমূলের সক্ষমতা, আওয়ামী লীগের সক্ষমতা দেখাতে না পারবো, যতক্ষণ পর্যন্ত আমরা তৃণমূলের সক্ষমতা না দেখাতে পারবো, ততক্ষণ পর্যন্ত পুলিশ আমাদের পাশে দাঁড়াবে না, আর্মি আমাদের পাশে দাঁড়াবে না, বিজিবি আমাদের পাশে দাঁড়াবে না, এই দেশের জনগণ আমাদের পাশে দাঁড়াবে না। এবং এমনকি যদি আমরা আমাদের অবস্থান ঠিক করতে, মাঠে ঠিক করতে না পারি, ইন্টারন্যাশনাল কমিউনিটি এখন যেভাবে আমাদেরকে একচাটিয়া সাপোর্ট দিয়ে যাচ্ছে, একটা সময় ইন্টারন্যাশনাল কমিউনিটি আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে। এখন আপনি মূল কথায় আসেন। তার মানে হচ্ছে কি, যে আমাদেরকে আমাদের মাঠে আমাদের সক্ষমতার জানান দিতে হবে, মাঠে আমাদের অবস্থান তৈরি করতে হবে। এখন ভেদাভেদ ভুলে, সকলে ঐক্যবদ্ধভাবে ভেদাভেদ ভুলে রাজপথে আমাদের জানান দিতে হবে, রাজপথ আমাদের দখলে রাখতে হবে। আগামীকালকের যে প্রোগ্রাম হবে মশাল মিছিল, এবং 18 তারিখে যে হরতাল প্রোগ্রাম হবে, সেটা বাংলাদেশের সর্বাত্মকভাবে সেই কর্মসূচি পালন করতে হবে। অলরেডি হিউম্যান রাইটস ওয়াচ কিন্তু বলে দিয়েছে যে বাংলাদেশে হিউম্যান রাইটস এর ভায়োলেশন হচ্ছে, মানবাধিকারের লঙ্ঘন হচ্ছে এই সরকারের আমলে। তার মানে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে অলরেডি নজরে পড়েছে যে বাংলাদেশে ইনুস বাহিনী, এই দখলদার ইনুস বাহিনী বাংলাদেশে হিউম্যান রাইটস এর ভায়োলেশন করছে, অন্যায়ভাবে নিরপরাধ মানুষকে গ্রেফতার করছে, মানুষের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে। তো এইগুলো ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে আসছে। তো এই জন্য এখন আমাদের যেটা করতে হবে, যে সেটা হচ্ছে যে আজকে আমি দেখলাম যে শরীয়তপুর মাদারীপুর এলাকায় একটি ভালো একটি মিছিল হয়েছে, সাতক্ষীরাতেও যুবলীগের একটি মিছিল হয়েছে। তো এইরকম আমি মনে করি যে আগামীকালকে মশাল মিছিলে সারা বাংলাদেশে অন্তত পক্ষে প্রত্যেকটি জেলায়, উপজেলায়, থানা, শহর, নগরে সবাই যার যার অবস্থান থেকে মশাল মিছিলটা সাকসেস করবেন। তারপরে 18 তারিখে সর্বাত্মক হরতাল কর্মসূচি পালন করবেন। এই হরতাল কর্মসূচি হচ্ছে আমাদের বাঁচা মরার কর্মসূচি, এই হরতাল কর্মসূচি হচ্ছে আমাদের ঘুরে দাঁড়ানোর কর্মসূচি। এই হরতাল কর্মসূচি আমাদের নির্ধারণ করবে আগামী দিনে কত দ্রুত আমরা বাংলাদেশে আমাদের নেত্রী শেখ হাসিনাকে নিতে পারবো, কত দ্রুত আমরা বাংলাদেশে ঘুরে দাঁড়াতে পারবো, কত দ্রুত আমরা আমাদের অবস্থান তৈরি করতে পারবো। সো তাই আমি সকলের কাছে, আমাদের সকল রাজনৈতিক তৃণমূল নেতাকর্মী থেকে নিয়ে সব জেলা, উপজেলা, সর্বস্তরের নেতাকর্মীদেরকে বলবো, আসুন ঐক্যবদ্ধভাবে যার যার অবস্থান থেকে আমরা এই কর্মসূচিটুকু পালন করি। আরে ভাই, 1975 সালে বঙ্গবন্ধু যখন ছিলেন না, বঙ্গবন্ধুকে হত্যার পরে কি একটা অবস্থা তৈরি হয়েছিল, সেই পরিস্থিতি থেকে আমরা উত্তরণ ঘটিয়ে আমরা ঘুরে দাঁড়িয়েছি। আর এখন আমাদের কাছে একটা ম্যাজিক কণ্ঠ আছে, সেই ম্যাজিক কণ্ঠ আগামীকাল আপনাদের উদ্দেশ্যে কথা বলবে, ম্যাজিক কণ্ঠ আপনাদেরকে কালকে বার্তা দিবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এমন একটা ম্যাজিক, তার কণ্ঠটা এমন একটা ম্যাজিক, যখন তার কণ্ঠ, তার সাথে যখন কথা বলি, তার যখন বক্তব্য শুনি, তার কণ্ঠ একটা উৎসাহ, অনুপ্রেরণা দেয়। তাহলে সেই বঙ্গবন্ধু কন্যা তো আমাদেরকে উৎসাহ, অনুপ্রেরণা দিতে পারতেছেন, নেতৃত্ব দিতে পারতেছেন। তাহলে আমাদের সামনে কি আমাদের নেতা আছেন? যখন আমাদের নেতা ছিল না, বঙ্গবন্ধু 75 15 আগস্টে হত্যার পরে যখন আমাদের নেতা ছিল না, তখনও কিন্তু আমরা আওয়ামী লীগ নিজেরা সংগঠিত হয়ে ঘুরে দাঁড়িয়েছি। 111-এ আমাদের নেত্রী জেলে ছিলেন, কিন্তু সে অবস্থা থেকেও কিন্তু আমরা ঘুরে দাঁড়িয়েছি। তার এখন তো আমরা ইনশাল্লাহ, আমাদের নেত্রী আছেন, আমাদের নেত্রী অর্গানাইজ করছেন, সাংগঠনিকভাবে নির্দেশনা দিচ্ছেন, নেতাকর্মীদের সাথে যোগাযোগ করছেন। ইনশাল্লাহ আমাদের সময় যে কোনো সময়ের চাইতে ভালো। আমরা বড় একটি ধাক্কা খেয়েছি, তার মানে এই না যে আমরা শেষ হয়ে গেছি। তাই আমরা আসুন সকলে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামের মাধ্যমে 18 তারিখে হরতাল অবরোধ করে, হরতাল কর্মসূচি সফলের মাধ্যমে আমরা বাংলাদেশে আবারও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বাংলাদেশে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করি। সেই পর্যন্ত ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন। আগামীকালকে মশাল মিছিল সব জায়গায় করবেন এবং পরশুদিন হরতাল কর্মসূচি পালন করবেন। সে আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।